নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। এই কোম্পানি দুটো আজকের দিনেই তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা পেশ করেছে। তো প্রথমে কোম্পানিগুলোর কি বিজনেস মডেল সেটা দেখব, তারপরে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা দেখব, আর এগুলো দেখার পর কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। বর্তমানে দাম চলছে দেখতে পাচ্ছেন 1773 টাকার কাছাকাছি। তো কোম্পানি কি কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন, কোম্পানিটা মূলত ডিফেন্স ক্ষেত্রে কাজ করে থাকে। ইতিমধ্যে কোম্পানিটার 170-এরও বেশি পেটেন্ট নেওয়া হয়ে গেছে। এছাড়াও 1000-এর বেশি সমাধান এরা দিয়েছে। এই কোম্পানিটা 31 বছর ধরে মার্কেটে কাজ করছে এবং কোম্পানির যে 90% রেভিনিউ সেটা কিন্তু রিপিট কাস্টমারদের কাছ থেকেই আসে। মানে নতুন অর্ডারের জন্য বারবার কিন্তু নতুন নতুন পার্টি খুঁজতে হয় না, পুরনো যে পার্টিরা রয়েছে তারাই এদের বারবার অর্ডার দেয়। তো কোম্পানি কি কি কাজ করে থাকে, কোম্পানি তো ড্রোন তৈরি করে, তার সঙ্গে সঙ্গে যে অ্যান্টি ড্রোন সিস্টেম সেটাও তৈরি করে। শুধু তো এই ড্রোন তৈরি করলেই হবে না, ধরুন বিদেশ থেকে কেউ ড্রোনের মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে আক্রমণ করছে, তো সেই যে ড্রোনের আক্রমণ সেটা তো প্রতিরোধ করতে হবে। তো যে সিস্টেমটা এই বিদেশ থেকে আসা ড্রোনের আক্রমণকে প্রতিরোধ করতে পারে, সেই যে অ্যান্টি ড্রোন সিস্টেম সেটা এই কোম্পানিটা তৈরি করে থাকে। এছাড়াও দেখতে পাচ্ছেন কমব্যাট ট্রেনিং সেন্টার, মানে ইন্ডিয়ার যে সেনারা রয়েছে তাদের যে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় তার জন্য যে সেন্টারের প্রয়োজন হয় সেটাই কোম্পানিটা তৈরি করে থাকে বা প্রোভাইড করে থাকে। তার সঙ্গে সঙ্গে এই সেনাবাহিনীর যে শিক্ষার জন্য ব্যবহার হয় বিভিন্ন ধরনের ট্রেনিং সেইগুলো এরা দিয়ে থাকে, যেমন এই লাইভ রেঞ্জেস, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইভ সিমুলেশন এবং ভার্চুয়াল সিমুলেশন। তো এইগুলো কি, এইগুলো ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন লাইভ রেঞ্জেস, মানে এখানে সেনাবাহিনীদের ডাইরেক্ট কিন্তু কোনো একটা রেঞ্জ দেওয়া হয়, তো সেই জায়গায় সেনাবাহিনীরা সেরকম ট্রেনিং নিয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন লাইভ সিমুলেশন, মানে সেনাবাহিনীদের এই যে ট্রেনিং সেটা লাইভও দেওয়া হয়, মানে একেবারে হাতে কলমে ট্রেনিং দেওয়ার সিস্টেম এই কোম্পানিটা প্রোভাইড করে থাকে। এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ভার্চুয়াল সিমুলেশন, মানে এতে ডিজিটাল মাধ্যমে সেনাবাহিনীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলো সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। এর সঙ্গে সঙ্গে এই যে কমব্যাট ট্রেনিং সেন্টার, যেখানে সেনাবাহিনীরা বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারে, সেই ধরনের যে সেন্টারগুলো সেটা এই কোম্পানিটা তৈরি করে। আর এর আগে তো বললাম এই অ্যান্টি ড্রোন সিস্টেম, যেইগুলো শত্রুদের থেকে পাঠানো ড্রোনের আক্রমণকে প্রতিরোধ করে, সেই যে সিস্টেমটা সেটা কিন্তু এই কোম্পানিটা ভারতবর্ষে তৈরি করে থাকে। আর এই কোম্পানিটার যে প্রোডাক্ট সেগুলো কারা ব্যবহার করে থাকে দেখতেই পাচ্ছেন, এই কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো ইন্ডিয়ার যে আর্মড ফোর্স, তার সঙ্গে সঙ্গে যে স্টেট পুলিশ ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স এরা ইউজ করে থাকে। মানে এদের যে বেশিরভাগ ক্লায়েন্ট সেটা কিন্তু ভারতের গভর্নমেন্ট। এইখানে দেখতে পাচ্ছেন দা কোম্পানি ডিজাইন, ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার কমব্যাট ট্রেনিং সলিউশন কাউন্টার ড্রোন সলিউশন ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস। আর এই কোম্পানির কোথায় কোথায় হেডকোয়ার্টার রয়েছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার মধ্যে হায়দ্রাবাদে তাদের হেডকোয়ার্টার রয়েছে। এছাড়াও ইন্ডিয়ার বাইরে এই ইউএই মানে আরব আমিরশাহী এবং তার সঙ্গে সঙ্গে এই ইউএসএ মানে আমেরিকাতেও এদের অফিস রয়েছে। দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি রয়েছে 16,068 কোটি টাকা, মানে ছোট সাইজের একটা মিড ক্যাপ কোম্পানি। কোম্পানি যে এক বছরের হাই লাগিয়েছিল সেটা হচ্ছে 2628 টাকা এবং এক বছরের লো 945 টাকা। স্টকটার পি রেশিও চলছে 57, সেখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রির যে পি সেটা বেশি রয়েছে 70, মানে ইন্ডাস্ট্রি পি তুলনায় এই যে স্টকটা সেটা কম পিতে ট্রেড করছে। বুক ভ্যালু রয়েছে 188 এবং সামান্য পরিমাণে ডিভিডেন্ডও দিয়ে থাকে। আরওসি আরওই ভালো আছে, আরওসি রয়েছে 36.7% এবং আরওই রয়েছে 26.1%। আর ফেস ভ্যালু কত রয়েছে, ফেস ভ্যালু রয়েছে 1, মানে এই কোম্পানিটা পরবর্তীকালে স্প্লিট দিতে পারবে না। এবং কোম্পানির যদি ধারের পরিমাণ দেখেন দেখতে পাচ্ছেন ডেট টু ইকুইটি এটা একদম কম রয়েছে 0.04%। এরপরে যদি কোম্পানির সেলস দেখি দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়াইজ এই যে সেলস সেটা ক্রমাগতই বেড়েছে। দেখতে পাচ্ছেন 37 কোটি, 33 কোটি, 52 কোটি, 96 কোটি এরকম হতে হতে বাড়তে বাড়তে এর আগের কোয়ার্টারে মানে মার্চ 2025-এ 325 কোটির সেলস করেছিল। তো সেরকমই অপারেটিং প্রফিটও বেড়েছে। দেখতে পাচ্ছেন এই 2022 সাল করে যেখানে 10 কোটির অপারেটিং প্রফিট দেখাতো একটা কোয়ার্টারে, সেইখানে এখন 111 কোটি, 80 কোটি, 44 কোটি, 138 কোটির এরকম অপারেটিং প্রফিট দেখাচ্ছে। এরপর যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন এটাও কিন্তু ভালো পরিমাণে রয়েছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন এটা ছিল 42%। এবং যদি কোম্পানির নেট প্রফিটও দেখেন দেখতে পাচ্ছেন এই 2022 সাল করে এক একটা কোয়ার্টারে 7 কোটি, 8 কোটি এরকম প্রফিট করতো, সেখানে
মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে 79 কোটি, তারপর 63 কোটি, তারপর 43 কোটি এবং মার্চ কোয়ার্টারে 114 কোটির নেট প্রফিট দেখিয়েছিল। এবং কোম্পানির ইপিএসও দেখতে পাচ্ছেন একসময় 1-এর কম ইপিএস ছিল, সেখান থেকে ইপিএস বাড়তে বাড়তে বর্তমানে 11-র কাছে চলছে। এরপর যদি ইয়ারলিও দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এই 2013-14 সাল করে 37 কোটি 46 কোটির এরকম সেলস করতো, সেখান থেকে বাড়তে বাড়তে এই মার্চ 2025 মানে 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল 974 কোটি সেলস করে দিয়েছে। সেরকম অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন, একটা সময় 5 কোটি 1 কোটি এরকম প্রফিট দেখাতো, সেখান থেকে বাড়তে বাড়তে 181 কোটি 373 কোটি এরকম অপারেটিং প্রফিট এসেছে। আর নেট প্রফিটও সেরকম বেড়েছে, একটা সময় তো প্রফিট একদম শূন্যর কাছেই ছিল 5 কোটি, তারপরে দেখতে পাচ্ছেন এইটাই কোনো প্রফিটই করেনি, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল 299 কোটির প্রফিট দেখিয়েছে। এরপর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, প্রোমোটারের কাছে বর্তমানে 49% স্টেক রয়েছে, এফআইআই এদের কাছে রয়েছে 6.04% এবং ডিআইআই এদের কাছে রয়েছে 8.75%। তো দেখতেই পাচ্ছেন এফআইআইরা এদের যে হোল্ডিং সেটা বাড়াচ্ছে, একসময় 4.84%, 4.65% এর হোল্ডিং ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে বর্তমানে 6.04% হোল্ডিং রয়েছে। এবং ডিআইআই এদের কাছে তো একটা সময় 1%-এরও কম হোল্ডিং ছিল, দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2023-এ 0.15%, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 8.75% পর্যন্ত হোল্ডিং করে নিয়েছে এবং পাবলিকের কাছেও 35% হোল্ডিং রয়েছে। কোম্পানির যদি রিজার্ভ দেখি, দেখতে পাচ্ছেন এটাও ক্রমাগত বেড়েছে, 205 কোটি, তারপরে 206 কোটি, তারপরে 233 কোটি, তারপরে 444 কোটি এবং তারপরে হয়েছে 1679 কোটি। আর কোম্পানির যে লং টার্ম বোর্ডিং সেটাও কিন্তু খুব একটা বেশি নেই, মাত্র 40 কোটির এই লং টার্ম বোর্ডিং রয়েছে। এবং যদি কোম্পানির শর্ট টার্ম বোর্ডিং দেখেন, যেটা 1 বছরের মধ্যে কোম্পানিটাকে সুদতে হবে, সেটা রয়েছে 12 কোটি। কোম্পানিটার কাছে বর্তমানে 839 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। কোম্পানির কাছে এই ক্যাশের পরিমাণও দেখতে পাচ্ছেন বেড়েছে, একটা সময় 34 কোটির ক্যাশ ছিল, তারপরে 76 কোটি এরকম বাড়তে বাড়তে বর্তমানে 839 কোটি টাকার ক্যাশ পর্যন্ত এই কোম্পানির কাছে পড়ে রয়েছে। এই ট্যাঙ্ক সিমুলেটর সেগমেন্টে কোম্পানির 95% মার্কেট শেয়ার রয়েছে, মানে বাকি যে 5% সেটা অন্যান্য কোনো কোম্পানি তৈরি করে থাকে, তো 95%ই এদের দখলে রয়েছে। কোম্পানির রেভিনিউ মিক্সও দেখতে পাচ্ছেন, এই যে সিমুলেটর বিক্রি করেই 100% রেভিনিউ তৈরি হয়। আর কোম্পানির কোথায় কোথায় মেন বিজনেস রয়েছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াতেই সব থেকে বেশি বিজনেস রয়েছে 81.4% এবং বিদেশে রয়েছে 18.6%। এরপরে কোম্পানির এই কোয়ার্টারে যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা আজকেই সামনে এসেছে, তো চলুন সেটাও একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা পড়ছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে রয়েছে, তো আমরা সেই হিসাবে কোটিতে পড়বো। দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম আগের বছর সেম কোয়ার্টারে ছিল 257 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 180 কোটি। আর এর আগের কোয়ার্টারে ছিল 349 কোটি, মানে কোম্পানির যে টোটাল ইনকাম সেটা কিন্তু অনেকটা পরিমাণে পড়ে গেছে। আর যদি কোম্পানির খরচা দেখি, দেখতে পাচ্ছেন 147 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 195 কোটি এবং এই কোয়ার্টারে হয়েছে 103 কোটি। তো রেভিনিউ যেমন কমেছে, খরচাও কিছুটা কমেছে। তো কোম্পানির টোটাল ইনকাম থেকে এই যে এক্সপেন্সেস সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা এসে যাবে। দেখতে পাচ্ছেন কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে পিবিটি দেখিয়েছিল 110 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 76 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 153 কোটি। আর এরপর সরকারকে ট্যাক্স দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কারেন্ট ট্যাক্স রয়েছে, তারপর ডেফার ট্যাক্স রয়েছে। তো পিবিটি থেকে এই যে ট্যাক্স সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কোম্পানির যে নেট প্রফিট সেটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 79 কোটি টাকা, সেটা থেকে পড়ে হয়েছে 53 কোটি। আর এর আগের কোয়ার্টারে ছিল 113 কোটি, মানে ইয়ারলি তো অনেকটা পড়েইছে, তার সঙ্গে সঙ্গে যদি কোয়ার্টারলিও দেখেন তাহলেও প্রায় 50%-এর কাছাকাছি পড়ে গেছে। এরপরে সেরকমই ইপিএসও পড়বে, দেখতে পাচ্ছেন 9 ইপিএস এটা পড়ে হয়েছে 5 এবং এর আগের কোয়ার্টারে ছিল 11। আর দেখুন এই কোম্পানিটা এই কোয়ার্টারে খুব খারাপ রেজাল্ট দেখিয়েছে বলে এই নয় যে আপনি আপনার পোর্টফোলিও থেকে এই শেয়ারটা বার করে দেবেন। আগেও বারবার বলেছি, যে কোনো শেয়ারের ব্যাপারে বাই বলুন সেল বলুন, যে কোনো ডিসিশন নেওয়ার আগে তার যে অ্যাভারেজ পারফরমেন্স সেটা দেখতে হয়। মানে এরকমটা কখনোই নয় যে শুধুমাত্র একটা কোয়ার্টারের রেজাল্টের উপর নির্ভর করে আপনি যে কোনো ডিসিশন নিয়ে ফেললেন। আর এর যেমন খারাপ রেজাল্ট এসেছে, সেরকম যে কোম্পানির ভালো রেজাল্ট আসে তাদের ক্ষেত্রেও বলি যে একটা কোয়ার্টারে ভালো রেজাল্ট এসেছে বলে এই নয় যে আপনি সেই কোম্পানিটা চোখ বুজে কিনে নেবেন। যে কোনো কোম্পানি সবসময় অ্যাভারেজ যে পারফরমেন্স সেটা দেখতে হয়। এরপরে দ্বিতীয় যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া বা অ্যাপেল 3i। এই কোম্পানিটা বর্তমানে দেখতে পাচ্ছেন 1800 টাকায় চলছে। তো কোম্পানি বিজনেস করে থাকে, দেখতেই পাচ্ছেন এটা একটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম দ্যাট ট্রান্সফর্ম অ্যাড ইনটু রেকমেন্ডেশন, helping marketers to effectively identify, engage, acquire and drive transaction with their পোটেনশিয়াল এন্ড এক্সিস্টিং ইউজার। মানে এই কোম্পানিটা বিভিন্ন যে অ্যাডস এর মার্কেটার্স রয়েছে
তাদের হেল্প করে থাকে। কোন ব্যাপারে হেল্প করে থাকে? আইডেন্টিফাই, এনগেজ, অ্যাকোয়ার অ্যান্ড ড্রাইভ ট্রানজাকশন উইথ দেয়ার পোটেন্সিয়াল অ্যান্ড এক্সিস্টিং ইউজার। মানে কোনো কোম্পানি যেই বিজনেস করে থাকে সেই বিজনেসে ইন্টারেস্টেড যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজার রয়েছে তাদেরকে এই কোম্পানিটা শনাক্ত করে। মানে সহজভাবে বুঝিয়ে বলি, আপনি বিভিন্ন ধরনের যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা ইউজ করে থাকেন, যেমন টুইটার বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, তো আপনি দেখতে পাবেন আপনি যেসব ব্যাপারে বেশি সার্চ করে থাকেন, যেমন ধরুন আপনি ক্রিকেট ব্যাট নিয়ে বেশি সার্চ করছেন, বা ধরুন শেয়ার মার্কেট নিয়ে বেশি সার্চ করছেন, বা ধরুন গিটার নিয়ে সার্চ করছেন। এই অ্যাপেল ইন্ডিয়া কোম্পানিটা এই যে বিভিন্ন ধরনের বিজনেসের মার্কেটার্স রয়েছে, যেমন ধরুন এই যে কোম্পানিটা ব্যাট তৈরি করে থাকে, বা যেই কোম্পানিটাই শেয়ার মার্কেটের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, মানে ধরুন এই ব্রোকার গুলো রয়েছে, তাদেরকে চিনিয়ে দেয় যে কারা তাদের পোটেন্সিয়াল এবং এক্সিস্টিং ইউজার রয়েছে। মানে আপনি যখনই দেখবেন আপনি শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, বিভিন্ন ধরনের সার্চ করছেন, তখন দেখবেন আপনার সামনে এই যে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো তাদের অ্যাড আসবে। সেরকমই আপনি যদি অন্য কোনো জিনিসে ইন্টারেস্টেড থাকেন, যেমন ধরুন আপনি গিটার নিয়ে বারবার সার্চ করছেন, তো আপনার অ্যাকাউন্টে দেখবেন বারবার গিটারের অ্যাড আসবে। এবং যদি ধরুন আপনি আগে কোনো প্রোডাক্ট কিনেছেন এই অ্যাড দেখে, তো তারও যে নতুন নতুন প্রোডাক্ট গুলো থাকবে তারও যে অ্যাড সেইগুলো আপনার কাছে পাঠাবে। মানে অ্যাপেল ইন্ডিয়া বিভিন্ন যে মার্কেটার্স রয়েছে তাদের এই ব্যাপারেই সাহায্য করে, যেন তাদের অ্যাড তারা যে উদ্দেশ্যে অ্যাড দিচ্ছে এবং যাদেরকে টার্গেট করে দিচ্ছে তাদের কাছে যেন সেই অ্যাড পৌঁছয়। মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 25,331 কোটি, মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি। এক বছরের যদি হাই দেখেন 2080, এবং এক বছরের যে লো সেটা হচ্ছে 1221। স্টকটার পি রেশিও 63, যদি ইন্ডাস্ট্রি পি দেখেন তাহলে 32। তো এই হিসাবে যদি দেখেন তাহলে স্টকটা একটু বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে। বুক ভ্যালু রয়েছে 210, ডিভিডেন্ড ইল 0, মানে কোনো প্রকার ডিভিডেন্ড এই কোম্পানিটা দেয় না। আরওসিই রয়েছে 16.8% এবং আরওই রয়েছে 14%। ফেস ভ্যালু রয়েছে 2, মানে পরবর্তীকালে একটা স্প্লিট আসতে পারে, তবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে এই কোম্পানিটাকে স্প্লিট দিতেই হবে। এরপর যদি কোম্পানির ধার দেখেন, ডেট টু ইকুইটি এটা রয়েছে 0.03%, মানে যেটা খুবই কম রয়েছে। এরপরে কোম্পানির যদি কোয়ার্টার ওয়াইজ ডেটা দেখেন, দেখতে পাচ্ছেন এদের যে সেলস সেটা ঠিকঠাক ভাবেই বেড়েছে। 347, 355, 376, 356, মানে একটা অ্যাভারেজ ভালো পারফরমেন্সই কিন্তু এরা দেখিয়েছে। এরপরে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন এই জুন 2022 কোয়ার্টারে 68 কোটির অপারেটিং প্রফিট ছিল, সেটা প্রায় ডবলের কাছাকাছি চলে এসেছে। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখেন এটাও কিন্তু ভালো পরিমাণেই বেড়েছে, দেখতে পাচ্ছেন 55 কোটি, তারপরে 59 কোটি, 69 কোটি, এভাবে বাড়তে বাড়তে 100 কোটির উপরে নেট প্রফিট দেখিয়ে দিয়েছে। এবং কোম্পানির ইপিএস একসময় ছিল 4-এর কাছাকাছি, তো সেই যে ইপিএস সেটাও প্রায় ডবলের কাছাকাছি চলে এসেছে। এরপর যদি ইয়ার ওয়াইজ দেখেন, দেখতে পাচ্ছেন 2018 সাল করে 167 কোটি সেলস হয়েছিল, তারপরে 249 কোটি, এভাবে বাড়তে বাড়তে এই 2025 সাল নাগাদ 2266 কোটি সেলস করে দিয়েছে। অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন 46 কোটি ছিল, সেখান থেকে প্রায় 10 গুণ পর্যন্ত বেড়েছে 483 কোটির অপারেটিং প্রফিট। এবং কোম্পানির যদি নেট প্রফিটও দেখেন, দেখতে পাচ্ছেন একটা সময় 28 কোটি 49 কোটির নেট প্রফিট দেখাতো, সেখান থেকে বাড়তে বাড়তে 382 কোটি, 401 কোটির এরকম নেট প্রফিট দেখাচ্ছে। এরপরে যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে বর্তমানে 55% স্টেক রয়েছে। এই এফআইআইরা কিন্তু প্রচন্ড পরিমাণে শেয়ার কিনেছে, দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2023 করে 9.66% স্টেক ছিল। আর যদি বর্তমানে দেখেন এই এফআইআইরা তাদের যে স্টেক সেটা প্রায় ডবল করে নিয়েছে। এই জুন 2025-এ 18.42% স্টেক রয়েছে। এবং যদি ডিআইআই এদের কাছে দেখেন, দেখতে পাচ্ছেন এদের কাছে 13.82% স্টেক রয়েছে, আর পাবলিকের কাছে রয়েছে 12.69% স্টেক। মানে এই প্রমোটার, এফআইআই এবং ডিআইআই এরা তিনজনে মিলেই প্রায় 87%-এর কাছাকাছি স্টেক ধরে রেখেছে। আর কোম্পানির যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সিপিসিইউ বিজনেস, মানে কস্ট পার কনভার্টেড ইউজার, সেখান থেকে আসে 99.7%। মানে আপনার সোশ্যাল মিডিয়াতে ধরুন কোনো একটা অ্যাড এলো আর আপনি সেটা সম্পর্কে ইন্টারেস্টেড, তো আপনি সেই অ্যাডটার মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, তো সেইখান থেকে এই কোম্পানিটা একটা রেভিনিউ পায়। এবং যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখেন, দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এদের যে বিজনেস এটা রয়েছে 27.5%, এবং অন্যান্য জায়গা থেকে আসে 72.5%। মানে এদের যে বিজনেস সেটা কিন্তু ভালো পরিমাণে ডাইভার্সিফাইড রয়েছে, মানে অন্যান্য দেশেও এদের একটা ভালো পরিমাণে বিজনেস রয়েছে। কোম্পানিটার কাছে বর্তমানে 1852 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে। তো যদি রিজার্ভও দেখেন, দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে 167 কোটি, তারপরে 817 কোটি, 882 কোটি, তারপরে 1703 কোটি, এবং তারপরে 1852 কোটি। আর এইগুলো কিন্তু একের সঙ্গে এক যোগ হয়ে এই জায়গায় এসেছে। কোম্পানির যদি ধার দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে এই যে লং টার্ম বোরিং সেটাও জিরো, এবং যদি শর্ট টার্ম বোরিং দেখেন এটাও জিরো, মানে এটা একটা পুরোপুরি ডেপ্ট ফ্রি কোম্পানি। আর যে সমস্ত কোম্পানিগুলো এই টেকনোলজি ক্ষেত্রে কাজ
করে থাকে তাদের এই যে ধারের পরিমাণ সেটা কিন্তু খুবই কম হয়, কারণ এদের যে ফিজিক্যাল অ্যাসেট সেটা কিন্তু খুব বেশি থাকে না, এদের বেশিরভাগ কাজই কিন্তু সার্ভার সংক্রান্ত হয়ে থাকে। তো সেই কারণেই দেখতে পাবেন বড় বড় যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদেরও যে ধার সেটা কিন্তু খুব কম থাকে বা থাকে না বললেই চলে। এবং কোম্পানিটার কাছে বর্তমানে 759 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাও কিন্তু ভালো পরিমাণে বেড়েছে, 34 কোটি থেকে বেড়ে 484 কোটি, তারপরে 483 কোটি, তারপরে 659 কোটি এবং এখন হয়েছে 759 কোটি। আর এই যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাও কিন্তু একের সঙ্গে এক যোগ হয়ে তারপর এই জায়গায় এসেছে। এরপরে কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখে নেব। দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি। কোম্পানির যদি টোটাল ইনকাম দেখেন দেখতে পাচ্ছেন এই যে সব ফিগার সেগুলো সব মিলিয়নে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির টোটাল ইনকাম ছিল 544 কোটি, সেটা থেকে বেড়ে হয়েছে 637 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 621 কোটি। মানে এই যে টোটাল ইনকাম এটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তো এরপর কোম্পানিকে খরচাও করতে হয়েছে। দেখতে পাচ্ছেন 438 কোটির খরচা ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে, সেটা থেকে বেড়ে হয়েছে 508 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 497 কোটি। আর কোম্পানির টোটাল ইনকাম থেকে এই যে এক্সপেন্সেস সেটা বাদ দিয়ে দেবো, তো প্রফিট বিফোর ট্যাক্স সেটা এসে যাবে। তো কোম্পানির এই যে পিবিটি এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 106 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 129 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 123 কোটি। আর প্রফিট বিফোর ট্যাক্সের পর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর যেই অ্যামাউন্টটা আসবে সেটাই কিন্তু কোম্পানির প্রফিট। দেখতে পাচ্ছেন প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ার এইটা কত এসেছে, এইটা এসেছে 105 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 103 কোটি, আর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 86 কোটি। মানে এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে। আর যদি ইপিএসও দেখেন দেখতে পাচ্ছেন 6.18 ইপিএস বের হয়েছে 7.52 এবং এর আগের কোয়ার্টারে ছিল 7.35। তো এই দুটো কোম্পানির বিজনেস মডেল, তারপরে এদের যে ফান্ডামেন্টাল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা আলোচনা করলাম। তো আপনি চাইলে এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।